অর্থনীতি পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায়ের বাণিজ্যিক ব্যাংকের বহুগুণ ঋণ আমানত সৃজন বিষয়টি সংক্ষিপ্ত আলোচনা করব এবং এরপরে একজন ছাত্রের অনুরোধে একটি উদ্দীপকের সমাধান নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখে নিই যে বাণিজ্যিক ব্যাংকের বহুগুণ ঋণ আমানত সৃজন বিষয়টা আসলে কি। তো এটি দেখে নেওয়ার ক্ষেত্রে যারা বিষয়টি একটু পড়েছেন, বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তারা এই ভিডিওটি দেখলে সবচেয়ে ভালো উপকৃত হবে। যারা বিষয়টি পড়েনি তারা একটু পড়ে নিলে ভালো হয়। টেক্সট বই থেকে বিষয়টি পড়ে নিলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। অবশ্য আমাদের উদ্দীপকের সমাধান করার জন্য এই বিষয়টি পারতে হবে এরকম না, এখান থেকে একটি সূত্র শুধু আমরা নিব। সূত্রটি কিভাবে এসেছে সেটি নিয়ে একটি আলোচনা আমরা করেছি। আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংকের কাজ হচ্ছে সে আমানতকারীদের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং যারা ঋণ নিতে চায় তাদেরকে সেখান থেকে ঋণ দেয়। তো এটিকে বাণিজ্যিক ব্যাংকে যে আমানতটি জমা হয় সেটিকে চাহিদা আমানত বলে। তো চাহিদা আমানতের বিপরীতে সে সবটুকু ঋণ দিতে পারে না। আমানতের নির্দিষ্ট হারে টাকা তার ব্যাংকে রিজার্ভ হিসেবে জমা রাখতে হয়, বাকি টাকাটা সে ঋণ দিতে পারে। এটি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে যত পার্সেন্ট কেন্দ্রীয় ব্যাংক রাখতে বলে সেই অংশটা জমা রাখতে হয়। ধরা যাক যে কোনো একটা ব্যাংকে 1 লক্ষ টাকা জমা হলো, তাহলে এই ব্যাংক 1 লক্ষ টাকার 10% বা 0.1 গুণ টাকা তাকে রিজার্ভ রাখতে হয়, অর্থাৎ 10,000 টাকা এখানে রিজার্ভ রাখতে হবে। বাকি 90% বা 90,000 টাকা সে ঋণ দিতে পারে। এখন ধরে নিই যে ব্যক্তি এই 90,000 টাকা ঋণ নিল, সে ব্যাংক থেকে টাকাটা না তুলে এই ঋণের বিপরীতে সে 90,000 টাকার একটি চেক তার প্রয়োজন মেটানোর জন্য অন্য কোনো ব্যক্তিকে দিল। সেই ব্যক্তি যদি আবার ব্যাংকে কোনো একটা ব্যাংকে, এই ব্যাংকের কোনো ব্রাঞ্চে অথবা কোনো একটা ব্যাংকে এই টাকাটা জমা করে, তাহলে এই 90,000 টাকার জন্য আবার 9,000 টাকা রিজার্ভ রাখতে হবে, অর্থাৎ 10% টাকা রিজার্ভ রাখতে হবে এবং বাকি 90% টাকা বা 90,000-এর 90% মানে 81,000 টাকা সে ঋণ দিতে পারবে। এই 81,000 টাকা যদি আবার এইভাবে ব্যাংকে জমা হয়, সেটার বিপরীতে আবার 8,100 টাকা রিজার্ভ রাখতে হবে এবং 72,900 টাকা ঋণ দেওয়া যাবে। তো এই 72,900 টাকা আবার জমা হবে, এইভাবে আবার রিজার্ভ রাখতে হবে। এইভাবে এই ঘটনাটা যদি n সংখ্যকবার ঘটে তাহলে কি হয় সেটা আমরা দেখব। তো এটা দেখার জন্য আমরা ধরে নিলাম যে আমরা হিসাবটা করে নিচ্ছি যে এই যে 90,000 টাকা, এটা আসলে কি, এটা হচ্ছে 1 লক্ষ টাকা, এর 90% টাকা ঋণ দেওয়া যাবে। 10% জমা রাখতে হবে আর বাকি 90% ঋণ দেওয়া যাবে। তাহলে 90,000 হচ্ছে 1 লক্ষ, এর 90%। এটাকে আমরা যদি একটু 90%টাকে ভেঙে নিই তাহলে 90/100, আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। এরপরে লিখতে পারি 1 লক্ষ, এর 90/100 = 0.9। এটা আমরা একটু সরল করে নিলাম। তারপরে আমরা জানি যে এর মানে হচ্ছে গুণ, তাহলে লিখলাম 1 লক্ষ × 0.9, অর্থাৎ এই 90,000 টাকা হচ্ছে এটার 0.9 গুণ। তাহলে আমরা লিখতে পারি এই 90,000 টাকা তো আবার এখানে জমা হয়েছে, সুতরাং এটাকে লিখতে পারি 1 লক্ষ × 0.9। তাহলে এই 81,000 টাকা হচ্ছে 90,000 টাকার 0.9 গুণ। আর 90,000 মানে হচ্ছে এই যে এইটা হচ্ছে 90,000 মানে 1 লক্ষ × 0.9, তার সাথে আবার 0.9 গুণ হবে। তো এখানে যেহেতু দুইটা 0.9-এর সাথে গুণ আছে, সেটাকে আমি লিখতে পারি 1 লক্ষ × 0.9 স্কোয়ার। তাহলে 72,900 হবে 1 লক্ষ × 0.9 হোল কিউব। তো এই 0.9 কিউব ইন্টু 1 লক্ষ, এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে বের করি তাহলে কিন্তু 72,900 হবে। অর্থাৎ এই টাকাটাকে আমরা 1 লক্ষ এর 0.9 গুণের এই আকারে নিয়ে আসলাম। এইভাবে যদি n সংখ্যক বার ঋণ আসে এবং n সংখ্যক বারই জমা হয়, তাহলে ব্যাংকে
সর্বশেষ যে চাহিদা আমানতটা জমা হবে ঋণের বিপরীতে সেটি হবে 1 লক্ষ ইন্টু 0.9 হোল টু দি পাওয়ার n। এখন যদি এই কলামের টোটাল চাহিদা আমানতটা আমরা যোগ করি একসাথে, তাহলে কি হবে? 1 লক্ষ যোগ 90,000 যোগ 81,000 যোগ 72,900। আমরা জানি যে আমরা দেখতে পাচ্ছি যে 1 লক্ষ তো ঠিক আছে 1 লক্ষই, কিন্তু 90,000 মানে হচ্ছে 1 লক্ষ ইন্টু 0.9, 81,000 মানে হচ্ছে 1 লক্ষ ইন্টু 0.9 হোল স্কোয়ার, এবং 72,900 মানে হচ্ছে 1 লক্ষ ইন্টু 0.9 হোল কিউব। তাহলে এইভাবে পরেরটা হবে 1 লক্ষ ইন্টু 0.9 হোল টু দি পাওয়ার 4। এইভাবে সর্বশেষটি হবে 1 লক্ষ ইন্টু 0.9 হোল টু দি পাওয়ার n। এখন আমরা এটা এই যে এই কলামের যোগফলটা যেটা নিলাম সেটার যোগফলটা বের করি, আমরা গণিতের সাহায্যে সেটা বের করতে পারি। আমাদের এরকম ছিল, আমরা যেটা পেয়েছি সেটা ছিল এরকম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি পদেই 1 লক্ষ গুণ আকারে আছে, অর্থাৎ 1 লক্ষ, পরেরটা হচ্ছে 1 লক্ষ ইন্টু 0.9, এরপর হচ্ছে 1 লক্ষ ইন্টু 0.9 হোল স্কোয়ার, এরপর হচ্ছে 1 লক্ষ ইন্টু 0.9 হোল কিউব। এই সর্বশেষ এভাবে চলতে চলতে 1 লক্ষ ইন্টু 0.9 হোল টু দি পাওয়ার n। এই সবগুলো থেকে আমরা 1 লক্ষ কমন নিতে পারি, তাহলে থাকবে 1 যোগ এখানে থাকবে শুধু 0.9, এখানে থাকবে 0.9 হোল স্কোয়ার, এখানে থাকবে 0.9 হোল কিউব, এবং সর্বশেষটি থাকবে 0.9 হোল টু দি পাওয়ার n। তো আমরা আমাদের মাধ্যমিক গণিতে নবম দশম শ্রেণীতে আমরা ধারা সম্পর্কে পড়েছি। এই যে 1 যোগ 0.9 যোগ 0.9 হোল স্কোয়ার যোগ 0.9 হোল কিউব যোগ 0.9 হোল টু দি পাওয়ার n, এটি একটি গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? কারণ এটির একটি পদকে 0.9 দ্বারা গুণ করলে পরের পদটি পাওয়া যায়, এই জন্য এটি হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এই গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত হচ্ছে 0.9, অর্থাৎ প্রত্যেকটি পদকে 0.9 দ্বারা গুণ করলে পরের পদটি পাওয়া যাবে। এই 0.9 অবশ্যই 1-এর চেয়ে ছোট। আমাদের গুণোত্তর ধারার যোগফলের একটি সূত্র আছে, Sn ইকুয়াল টু 1/1 - r। যদি r এর মান 1-এর থেকে ছোট হয় তাহলে এই সূত্রটি প্রয়োগ করতে হয়। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করি, তাহলে এই টোটাল এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/1 - r। আমাদের r হচ্ছে 0.9। এটিকে আরেকটু সরলীকরণ করলে হবে 1-এর থেকে 0.9 বাদ দিলে হবে 0.1। তো এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি 1 লক্ষ ডিভাইডেড বাই 0.1। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে গেলাম। সূত্রটি কি? মোট সম্প্রসারিত আমানত ইকুয়াল টু প্রাথমিক আমানত ডিভাইড বাই রিজার্ভের হার। আমাদের 0.1 কিন্তু ছিল রিজার্ভের হার। 10% যদি রিজার্ভ হয় 10% মানে হচ্ছে 0.1, অর্থাৎ মোট সম্প্রসারিত আমানত হবে সমান হবে প্রাথমিক আমানত ভাগ রিজার্ভের হার। আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে 1 লক্ষ ইন্টু 10 ইকুয়াল টু 10 লক্ষ। অর্থাৎ আমাদের 1 লক্ষ টাকা যে ব্যাংকে জমা হয়েছিল প্রাথমিক আমানত, তা এখন সম্প্রসারিত হয়ে মোট আমানত হয়েছে 10 লক্ষ টাকা। তো আমরা বলতে পারি মোট সম্প্রসারিত আমানত ইকুয়াল টু প্রাথমিক আমানত ডিভাইডেড বাই রিজার্ভের হার। এই সূত্রটি আমাদের কাজে লাগবে, আমাদের উদ্দীপকটি সমাধান করতে এই সূত্রটি কাজে লাগবে। আমরা যদি পুরো প্রসেসটা নাও বুঝি, কিন্তু এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আরেকটি প্রশ্ন আছে যে মোট সৃষ্ট আমানত বা মোট ঋণ সৃজন, এটা সমান হচ্ছে মোট সম্প্রসারিত আমানত বিয়োগ প্রাথমিক আমানত। প্রাথমিক আমানত থেকে মোট সম্প্রসারিত আমানত প্রাথমিক আমানত বাদ দিলে পাওয়া যাবে মোট সৃষ্ট আমানত। এটা সৃষ্ট আমানত কতটুকু হলো আমাদের এখানে আমরা পরবর্তীতে উদ্দীপকে এই বিষয়গুলো এই সূত্রগুলো ব্যবহার করে দেখব। আমাদের উদ্দীপকটি ছিল একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ 1 লক্ষ টাকা এবং প্রয়োজনীয় রিজার্ভের হার 5%। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়াতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার বৃদ্ধি করে 15% করেছে। তো গ নম্বর প্রশ্নটি ছিল এরকম যে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো। উদ্দীপক থেকে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো। আমরা এখানে আমাদের প্রয়োজনীয়, আমরা কিন্তু রিজার্ভ হার দুটি পাচ্ছি, একটা হচ্ছে 5% আর একটা হচ্ছে 15%। তা আমরা 15%ই তো পরে করা হয়েছে, তাহলে আগে আমরা 5%-এর রিজার্ভের হার ধরে ঋণ আমানতটি বের করব। তাহলে এখানে প্রয়োজনীয় রিজার্ভের হার 5% সমান 0.05, প্রাথমিক আমানতের পরিমাণ 1 লক্ষ টাকা। এখন যদি আমরা যে সূত্রটি দেখেছিলাম সেই সূত্রটির মধ্যে
মোট সম্প্রসারিত আমানত ইকুয়াল টু প্রাথমিক আমানত ডিভাইডেড রিজার্ভের হার। এটির মধ্যে মানগুলো বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। আমরা যদি 1 লক্ষকে 0.05 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 20 লক্ষ টাকা। অর্থাৎ প্রাথমিক আমানত 1 লক্ষ টাকা, কিন্তু সেটি এখন বেড়ে হয়ে গেল 20 লক্ষ টাকা মোট আমানত, সম্প্রসারিত মোট আমানত। তো আমাদের কতটুকু ঋণ সৃষ্টি হয়েছে, কতটুকু ঋণ সৃষ্টি হয়েছে মোট? প্রথমে 1 লক্ষ টাকা তো এমনি ছিল, পরবর্তীতে সবগুলোই কিন্তু ঋণ, অর্থাৎ 90,000 টাকা, তারপরে 81,000 টাকা, তারপরে 72,900 টাকা, সবগুলো ঋণ। ওইটা আগে যেটা দেখেছিলাম সেটার ক্ষেত্রে বলছি। তাহলে আমরা বলতে পারি মোট সৃষ্ট আমানত অথবা মোট ঋণ আমানত সমান ইকুয়াল টু মোট সম্প্রসারিত আমানত বিয়োগ প্রাথমিক আমানত। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। আমাদের মোট সম্প্রসারিত আমানত হচ্ছে 20 লক্ষ টাকা এবং প্রাথমিক আমানত হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আমাদের মোট সৃষ্ট আমানত বা মোট ঋণ সৃজন হচ্ছে 19 লক্ষ টাকা। এটি হচ্ছে গ প্রশ্নের উত্তর। এবার আমরা ঘ প্রশ্নে কী দেওয়া আছে সেটি একটু দেখব। কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্তের ফলে অর্থনীতিতে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে মতামত দাও। মানে এই উদ্দীপকে যে তথ্য আছে, সেই যে সিদ্ধান্তটি কেন্দ্রীয় ব্যাংক 5% থেকে 15% নিয়ে আসছে, এটির ফলে কি হলো সেটি আমরা এখন দেখব। এটি দেখার জন্য আমাদেরকে গ নম্বরের যে সমাধানটি করেছিলাম সেটি আবার করতে হবে। 5% রিজার্ভ ধরে আমার যে মানগুলো বের হয় সেটি আবার করব আমরা। এরপরে আমরা বলবো যে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়াতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার বৃদ্ধি করে 5% থেকে 15% করেছে। তাহলে এখানে পরিবর্তিত প্রয়োজনীয় রিজার্ভের হার হচ্ছে 15%। এটিকে আবার আমরা দশমিক নিয়ে গেলাম। ব্যাংকের প্রাথমিক আমানত হচ্ছে 1 লক্ষ টাকা, সেটাও নিয়ে আসলাম। তো প্রথম ক্ষেত্রে আমরা যে মানটা বের করেছিলাম, এখন আবার 5%-এর ক্ষেত্রে একটা মান বের করেছিলাম, এখন আবার 15%-এর ক্ষেত্রে সেই মানটা বের করব। তাহলে মোট সম্প্রসারিত আমানত হবে প্রাথমিক আমানত বা রিজার্ভের হার, মানগুলো বসিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সম্প্রসারিত আমানত কিন্তু কমে গেছে আগের থেকে, এখন হচ্ছে 6,66,666 টাকা প্রায়। এটা দশমিক আসে, আমরা এই মানটা নিয়েছি। 66 না দিয়ে 67 দিলে ভালো হতো, 6,66,667 টাকা হলে ভালো হতো। যাই হোক, তো তাহলে মোট সৃষ্ট আমানত কতটুকু হলো? আমানত সৃষ্টি করা গেছে বা মোট ঋণ আমানত হচ্ছে 6,66,666 থেকে 1 লক্ষ বাদ দিলে 5,66,666 টাকা আমানত সৃষ্টি হয়েছে। এখন এটির ফলে আমাদের অর্থনীতিতে কী প্রভাব পড়বে, কী প্রতিক্রিয়া হবে সেটা বোঝার জন্য আমাদেরকে এই অধ্যায়েরই আরেকটি বিষয় আছে অর্থের যোগান, সেটি বুঝতে হবে। আমরা জানি যে অর্থের যোগান হচ্ছে MS ইকুয়াল টু CU প্লাস DD। CU হচ্ছে কারেন্সি এবং DD হচ্ছে চাহিদা আমানত। তাহলে এই যে অতিরিক্ত, প্রথমবার আমাদের অতিরিক্ত যুক্ত হয়েছিল 19,000 টাকা, এবার যুক্ত হয়েছে কেবল 5,66,666 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 5% হারে যদি রিজার্ভ থাকে তাহলে অর্থের যোগান চাহিদা আমানতের দ্বারা অনেক বেশি বাড়ে। আবার যদি 15% করা হয় তাহলে অর্থের যোগান চাহিদা আমানতের দ্বারা আগের মতো এত বেশি বাড়ে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন 5% করা হয় রিজার্ভের হার, তখন অর্থের যোগান থেকে বেশি, এবং 15% করলে ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে যায়, তখন তারা অর্থের যোগানটাও অনেকটা কমে যায়। এরপরে আমাদেরকে এই কথাটি বলতে হবে যে আমরা এই অধ্যায়েরই মুদ্রার পরিমাণ তত্ত্ব বা ফিশারি বিনিময় তত্ত্বে পড়েছি। কি পড়েছি? যে P ইকুয়াল টু MV/T। এটার মূল কথা ছিল যে আমরা জানি যে যদি আমাদের অন্যান্য অবস্থা স্থির থেকে যদি অর্থের যোগান, অর্থাৎ এই যে MV, এই এমটা যদি বাড়ে, তাহলে যদি বাণিজ্যিক ব্যাংকগুলো বেশি পরিমাণে ঋণ দিতে পারে তাহলে বাজারে অর্থের যোগান বেড়ে যাবে। কারণ আমরা জানিছি অর্থের যোগান এর দুইটা অংশ, একটা হচ্ছে কারেন্সির সাথে আছে DD। যেহেতু অর্থের যোগান বেড়ে যাচ্ছে তখন দাম স্তরও বাড়বে। দাম স্তর বাড়া মানেই হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি অবস্থায় ছিল
যখন আমাদের 5% রিজার্ভ ছিল তখন অর্থের যোগান বেশি ছিল, অর্থাৎ এম এর মান বেশি ছিল, সেই জন্যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। তো এখন কেন্দ্রীয় ব্যাংক যদি 15% রিজার্ভ হার করে, তখন অর্থের যোগান আগের থেকে এই যে চাহিদা আমানতের মাধ্যমে যে যোগানটা বাড়তো সেটা অনেকটাই কমে যাবে। তো আমরা ফিশারের সমীকরণে বলেছি যে অর্থের যোগান যদি বাড়ে তাহলে দাম স্তর বাড়বে, অর্থের যোগান কমলে দাম স্তর কমবে। আর আমরা জানি যে দাম স্তর বাড়া মানেই হচ্ছে মুদ্রাস্ফীতি, এবং দাম স্তর যদি না বাড়ে বা কমে যায় তখন সেটা মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা হবে। তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংকের যে সিদ্ধান্ত নিয়েছে 5% থেকে রিজার্ভ হার বৃদ্ধি করে 15% করেছে, এর ফলে আমাদের মুদ্রাস্ফীতি কমবে। মুদ্রাস্ফীতি কিভাবে কমবে এটা লিঙ্কটা আবার বলছি। যেহেতু রিজার্ভ হার বৃদ্ধি পাবে, ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমবে, ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমলে সে ঋণ আগের থেকে কম পরিমাণ ঋণ আমানত সৃষ্টি করতে পারবে। ঋণ আমানত কম সৃষ্টি করলে অর্থের যোগান কমবে, অর্থের যোগান কমলে দাম স্তর অবশ্যই কমবে। এইভাবেই এই উদ্দীপকটির ব্যাখ্যা আমরা দিতে পারি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, যদি বিস্তারিত কোনো ব্যাখ্যা এটার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।